আসসালামু আলাইকুম। ২০০১ সালের ৭ অক্টোবর যখন মার্কিন সেনারা আফগানিস্তানের অভিযান শুরু করে তখন বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন শিরোনাম করেছিল দ্য লাস্ট ডেইজ অব দ্য তালিবান, অর্থাৎ তালিবানদের শেষ কয়েকটি দিন। আফগানিস্তানে আগ্রাসনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কথিত ওয়ার অন টেরর শুরু করেছিল। মূলত এই যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল। একদিকে তারা যেমন তৎকালীন সময়ে বিশ্বের অন্যতম পরাশক্তি ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী রাশিয়াকে নিষ্ক্রিয় করতে চেয়েছিল, অন্যদিকে ইসলামকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসনে নেমেছিল। সেই আগ্রাসনের চূড়ান্ত পতনটি ঘটে গেল ২০ বছর পর চলতি সময়ে এসে। বিডিভিউস ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আগামী দিনে আফগানিস্তানের তালেবানের বিজয় ও যুক্তরাষ্ট্রের পরাজয়ের প্রভাব কতটা পড়বে তা বিশ্লেষণ করেছেন মিডল ইস্ট আইয়ের সম্পাদক ডেভিড হেরস্ট। আজ জানাবো তার বিশ্লেষণ। আফগানিস্তানে এ পর্যন্ত মার্কিনিরা $৩ ট্রিলিয়ন বেশি অর্থ ব্যয় করেছে। আফগান ও পাকিস্তান অঞ্চলে বিগত ২০ বছরের যুদ্ধে ২.৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। মার্কিন সেনা মারা গেছে ২,৪৪৮ জন, আর নিহত ব্রিটিশ সেনার সংখ্যা ৪৫৪ জন। এত অর্থ ব্যয়, এত জীবননাশের পরিণামে ২০ বছর পর আবারও সেই তালেবানদেরই প্রত্যাবর্তন। ২০০১ সালে যখন আমেরিকা আগ্রাসন চালিয়ে তালেবানদের হটিয়ে দেয়, তখন দেশটিতে আফিমের চাষাবাদ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তালেবানদের কঠোর ভূমিকার কারণে মাত্র ৮৪,০০০ হেক্টরে শেষ পর্যন্ত আফিমের চাষাবাদ হতো। আর ২০১৭ সালের হিসাব অনুযায়ী দেশটির ৩,৩০,০০০ হেক্টর আফিমের চাষাবাদ চলছে। আফিম এখন দেশটির অন্যতম বৃহৎ অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। আফগানিস্তানে মার্কিন অভিযান এবং পরবর্তী ২০ বছরে সেখানে উপস্থিতির অন্যতম উদ্দেশ্য ছিল তালেবানদের বিরুদ্ধে লড়াই করার মতো যোগ্য হিসেবে আফগান বাহিনীকে গড়ে তোলা। কিন্তু সেই লক্ষ্য সফল হয়নি। আফগান সেনাবাহিনী একটি পরনির্ভরশীল বাহিনী হওয়া ছাড়া সেই অর্থে আর কিছুই করতে পারেনি। বিশ্বে ১৮০টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্ত হিসেবে যে তালিকা করা হয়, তার মধ্যে আফগানিস্তানের অবস্থান এখন ১৬৫। এই দেশটির পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলার দেয়া হলেও তার সিংহভাগই চলে গেছে ক্ষমতাসীনদের পকেটে। হাসপাতাল নির্মিত হয়েছে, তবে এতই নিম্নমানের যা দিয়ে কোনো রোগীকে সেবা দেয়া সম্ভব হয় না। স্কুলগুলোতেও ছাত্রছাত্রীদের উপস্থিতির হার যৎসামান্য। দারিদ্রতা বাড়ছে হু হু করে, আর স্থানীয় মানুষের মৃত্যুহারও বাড়ছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। পশ্চিমা নীতি নির্ধারকরা দাবি করেছিল তারা আফগানিস্তানের নির্বাচন প্রক্রিয়া এবং পুনর্নির্মাণ প্রক্রিয়া ত্বরান্বিত করেছে, কিন্তু বাস্তবে তার কোনো কিছুর প্রমাণ মেলেনি। পরাশক্তিগুলোর কাছে আফগানিস্তান বরাবরই স্বপ্নরাজ্য। কয়েক শতাব্দী আগে ইংরেজরা যেমন এই দেশটিতে উপনিবেশ স্থাপনের চিন্তা করেছিল, বিংশ শতকে সাবেক সোভিয়েত ইউনিয়নও একই স্বপ্ন দেখেছিল, আর মার্কিন যুক্তরাষ্ট্র এর বাইরে যেতে পারেনি। কিন্তু সবগুলো বিদেশি শক্তির জন্যই আফগানিস্তান শেষ পর্যন্ত একটি দুঃস্বপ্নের নাম হিসেবেই রয়ে গেছে। যদিও মুখে পশ্চিমা কোনো নীতি নির্ধারকই বিষয়টি স্বীকার করেনি, কিন্তু বারবার তাদের মাঠ ছেড়ে পলায়নের ঘটনা এই বার্তাই দিয়ে যায়। একসময় মার্কিন কমান্ডার হিসেবে আফগানিস্তানে কাজ করেছেন ডেভিড প্যাট্রিয়াস। অন্যদিকে ব্রিটেনের চিফ অব স্টাফ ছিলেন জেনারেল স্যার নিক কার্টার। তারা কেউই, এমনকি আফগানিস্তানে মোতায়েনকৃত মার্কিন ও ব্রিটিশ সেনারা ভেবেছেন আফগানিস্তানের জন্যই তারা যুদ্ধ করছেন। কিন্তু তারা আফগান জনগণের মন কখনোই জিততে পারেননি। তারা এমন একটি যুদ্ধও চালিয়ে গেছেন যা আফগানিস্তানের মানুষ কখনোই প্রত্যাশা করেনি। এইসব সেনা কর্মকর্তারা দায়িত্ব পালনকালে দেশটিতে যে বিপর্যয় ঘটিয়ে গেছেন তার জন্য কখনোই দায় স্বীকার করেননি, কখনো আফগান জনগণের কাছে ক্ষমাও প্রার্থনা করেনি। প্যাট্রিয়াস উল্টো তার ব্যর্থতার জন্য আফগান রাজনীতির টানাপোড়েনকেই দায়ী করেছেন। যখন তাকে মার্কিনিরা ফিরিয়ে দেয়, তখন তার বিষণ্ণ মুখে কোনো অনুশোচনার ছাপ দেখা যায়নি, বরং তিনি এই সামরিক আগ্রাসনকে সমর্থন করে গেছেন।
বিদেশি সেনাদের কার্যক্রমের একটি বড় অংশ ছিল বিমান হামলা। মার্কিনীদের এই বিমান আক্রমণকে একটি কিলিং মেশিনের সাথেই তুলনা করা যায়। যদিও নারী অধিকার বা মানবাধিকার প্রতিষ্ঠার অজুহাতে মার্কিনীরা আফগানিস্তানে এসেছিল, কিন্তু পৈশাচিক বিমান হামলা দিয়ে বেসামরিক নাগরিক হত্যা করা ছাড়া আর কিছুই করেনি তারা। 2017 থেকে 2019 সালের মধ্যে পেন্টাগন আফগানিস্তানে আকাশপথে অভিযানের যে প্রতিবেদন প্রকাশ করে তাতে দেখা যায় প্রতি বছর নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা আগের বছরের তুলনায় আরও বেড়ে গিয়েছে। 2019 সালে মার্কিন বিমান হামলায় 1700 বেসামরিক আফগান নাগরিক মারা যায়। মার্কিনীদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আফগান বিমান বাহিনী অন্য কিছু না শিখলেও বেসামরিক নাগরিক হত্যা করার কৌশল ভালোভাবেই রপ্ত করে। 2020 সালের প্রথম 6 মাসে আফগান বিমান বাহিনীর হামলায় 86 জন বেসামরিক নাগরিক নিহত হয়, আহত হয় আরও 103 জন। পরের 3 মাসে হতাহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আফগানিস্তানে তাদের কর্মকাণ্ডের অনেক ভালো উদ্দেশ্যের কথা বললেও কার্যত তার কিছুই দেখা যায়নি। শেষ কয়েক বছর মার্কিন সেনাদের উপস্থিতির একটাই কার্যকর উদ্দেশ্য ছিল, তা হলো তাদের পুতুল সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সর্বশেষ আশরাফ ঘানির কথাই ধরা যাক। তিনি 2 বার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেনা প্রত্যাহারের ঘোষণার পর দেশটির ওপর ঘানির সেই অর্থে কোনো নিয়ন্ত্রণই ছিল না। গত 8ই জুলাই প্রেসিডেন্ট বাইডেন মার্কিন সেনা প্রত্যাহারের জন্য 31শে আগস্ট ডেডলাইন ঠিক করেন। বাইডেনের সেই ঘোষণার পর আশরাফ ঘানি 5 সপ্তাহ টিকতে পারেননি। এমনকি বাইডেনের 31শে আগস্টের ডেডলাইন শেষ হওয়ার আগেই 15ই আগস্ট আশরাফ ঘানি পরিবারকে সাথে নিয়েই দেশ থেকে পালিয়ে যান। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহারকে যতভাবেই ব্যাখ্যা দিক না কেন, কার্যত আফগানিস্তানে তাদের শোচনীয় পতন হয়েছে। অনেক বিশ্লেষকের মতে আফগানিস্তানে মার্কিন পরাজয়ের প্রভাব ভিয়েতনাম যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে। আজ থেকে 32 বছর আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ঠিক এভাবেই ধরাশায়ী হয়েছিল। এর পরিণতিতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরোই শুধু হয়নি, বরং 2015 সাল পর্যন্ত দেশের বাইরে কোনো সামরিক মোতায়েন বা সামরিক অভিযান পরিচালনা করার মতো সক্ষমতা দেশটির আর হয়নি। 2015 সালে সিরিয়ায় সেনা পাঠিয়ে রাশিয়ান সেনাবাহিনী আবার বিদেশের মাটিতে তার কর্মকাণ্ড শুরু করে। তাই আফগানিস্তানে মার্কিনীদের এই শোচনীয় পরাজয়কে অনেক পর্যবেক্ষক পশ্চিমা সাম্রাজ্যবাদের পতন ঘণ্টা হিসেবেই মূল্যায়ন করছেন। তাদের মতে আফগানিস্তানে তালেবানদের প্রত্যাবর্তন ও মার্কিনীদের পলায়ন আগামী দিনের বিশ্বের সামরিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিবর্তন নিয়ে আসবে। মনে রাখা দরকার, সাম্রাজ্যবাদের এই পতনটি কোনো একক শত্রুর কারণে হয়নি, বরং এই পতনটি হয়েছে সাম্রাজ্যবাদের ধারকদের অহংকার ও গরিমার জন্য। বাস্তবতার মূল্যায়নে তাদের সীমাহীন ব্যর্থতা এবং দখলকৃত ভূখণ্ডের মানুষগুলোর মানসিকতা বোঝার অক্ষমতা তাদের পতনকে ত্বরান্বিত করেছে। আফগানিস্তানে এমন একটি সময়ে মার্কিন সাম্রাজ্যবাদের পতন হয়েছে যখন তারা শক্তিমত্তার শীর্ষে অবস্থান করছিল। তাদেরকে কেউ চ্যালেঞ্জ করেনি। তারা যখন গোটা দুনিয়ায় সামরিক ও রাজনৈতিক তৎপরতার একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে বসে থাকার দাবি করছে, ঠিক তখনই আফগানিস্তানের একটি গোষ্ঠীর কাছে তাদেরকে ধরাশায়ী হতে হয়েছে। সাবেক সোভিয়েতের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকেরাও নিজেদের সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা যুদ্ধকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন। ভিন্ন দেশে আগ্রাসনের নেপথ্যে সম্পদ লুণ্ঠন ছাড়া এখন আর কোনো নৈতিক ভিত্তিরও প্রয়োজন পড়ে না। তালিবানদের যুদ্ধ করার বা সংগ্রাম চালিয়ে যাওয়ার একটি নৈতিক উদ্দেশ্য আছে, কিন্তু মার্কিন বাহিনী বা তাদের সহযোগী দেশগুলোর তৎপরতার কোনো ব্যাখ্যা তাদের নিজেদের কাছেও নেই। আর এরকম নৈতিকতাহীন ও উদ্দেশ্যবিহীন সামরিক তৎপরতা কখনোই সফলতা অর্জন করতে পারে না। আফগানিস্তানে তালেবানদের উত্থানের প্রেক্ষিতে এখন মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররাও একটি বার্তা পেয়ে যাবে। তারা নতুন করে আমেরিকার সামরিক বাহিনীর উপস্থিতির প্রয়োজনীয়তা অনুভব করবেন। রিয়াদ, আবুধাবি বা আম্মানের রাজপরিবার কিংবা মিশরের সিসিকে অবশ্যই ভাবতে হবে যে
যদি তাদের বিরুদ্ধে ইসলামিক কোনো সংগঠন এভাবে জেগে ওঠে আর আমেরিকা তাদের পাশে না থাকে, তাহলে তারা কতদিন ক্ষমতায় টিকতে পারবেন? সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন, মার্কিনীরা যদি সৌদি ছেড়ে চলে যায় তাহলে সৌদি রাজপরিবার গণরোষের মুখে সর্বোচ্চ 2 সপ্তাহ টিকে থাকতে পারবে। আশরাফ ঘানির পক্ষে আফগান সামরিক বাহিনী শেষ পর্যন্ত লড়াই করতে রাজি হয়নি। মোহাম্মদ বিন সালমান বা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পক্ষে তাদের দেশের সেনাবাহিনী যে এরকম পরিস্থিতিতে নেমে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। সৌদি আরবের রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ খালিদ আল দাখিল বলেন, তালেবানদের হাতে কাবুলের নিয়ন্ত্রণ চলে আসার পর অনেকেই নানামুখী আশঙ্কা ও ষড়যন্ত্র তত্ত্বের আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের আশঙ্কা এই যে এই অঞ্চলে হয়তো আবার রাজনৈতিক ইসলামের প্রভাব বেড়ে যাবে। কোনো সম্ভাব্য চ্যালেঞ্জের ভয় করা এবং সেই অনুযায়ী প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া সঠিক দৃষ্টিভঙ্গি। কিন্তু তাই বলে কেউ যদি যুগের পর যুগ এটিকে জুজুর ভয় মনে করে আতঙ্কিত থাকে, তাহলে এর মাধ্যমে অদূরদর্শিতায় প্রকাশিত হয়। ইসলামের ব্যানারে যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো চলছে, এগুলোকে অযাচিতভাবে ভয় না করে আরব নীতি নির্ধারকদের উচিত জনগণের মানসিকতা বোঝা। কেন জনগণ এই ধরনের আন্দোলনের প্রতি আস্থা রাখছে তা অনুধাবন করার চেষ্টা করা। আমেরিকা দিয়ে শেষ পর্যন্ত কোনো স্বৈরশাসক বা দুর্নীতিবাজ শাসকের শেষ রক্ষা আর হবে না। বিশ্বের উপর আমেরিকা ক্রমশ তার প্রভাব হারাচ্ছে। মার্কিনীদের এই কোণঠাসা হওয়ার প্রবণতা ট্রাম্পের সময় থেকে প্রকটভাবে দৃশ্যমান হয়। এখন তা চলমান রয়েছে। ট্রাম্প কিংবা বাইডেন এখন আর খুব বেশি পার্থক্য নেই। যার হাতেই থাকুক আমেরিকা, মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদ বিশ্বকে আর খুব বেশি দিন নেতৃত্ব দিতে পারবে বলে মনে হয় না। বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের একক মনোপলি এখন অনেকটাই বিনাশের পথে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।